হ্যালো বন্ধুরা, আমি পল্লবী। আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা তো সবাই জানো আমার গলব্লাডার স্টোনের অপারেশনের ডেট দিয়ে দিয়েছে ডাক্তার। তো ডেটটা ছিল 16ই ডিসেম্বর, আর সেই দিনটারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো সেদিনকে সকালবেলা দেখলেই রিক তাড়াতাড়ি উঠে পড়েছে, আর আমি তারপর এখানে রুটি করছি। তো ডাক্তার আমাকে একটু পেট ভরে কিছু খেয়ে যেতে বলেছিল, যেহেতু আমার অপারেশনটা ছিল সন্ধ্যাবেলা। তো মামুনি বলেছিল আমাকে ভাত খেয়ে যেতে। আমি বললাম যে না, ভাত খাবো না। আসলে আমার ভাতটা অতটা পছন্দের নয়, ওই জন্য রুটি খাচ্ছি। সবাই রুটি খাবে জলখাবারে। আর এই দেখো রিক এখানে বসে রয়েছে ওর দাদুর কোলে। আর এখানে ও একটু মামুনিকে কাটাকুটিতে হেল্প করছিল, তাহলে একটু তাড়াতাড়ি হবে ওর জন্য। আর এই দেখো এখানে রিকের সব খাবার থাকে। তো ওর আর একদিন তোমাদের সাথে সেটা শেয়ার করব যে ও কী খায় না খায়। তো সেদিনকে ওকে জলখাবারে দিয়েছিলাম বিস্কুট গুঁড়ো, আর ও যে দুধটা খায় সেই দুধটা। তো জলখাবারে ওকে আমি এই রকমই হালকা কিছু খাওয়াই। তো এই দেখো ওকে এখন একটু খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপর আমি রেডি হব, কারণ আমার ভর্তি হওয়ার সময়টা ছিল দুপুর মানে বেলার দিকে একটু। আচ্ছা, তোমরা আমাকে একটু বলো তো কমেন্টে যে আমার রিক তো সব সময় খাবার দেখলেই এরম দুষ্টুমি করে। তো তোমাদের বেবিরা কি এরকম দুষ্টুমি করে খাওয়ার সময়, না চুপচাপ খেয়ে নেয়? আমাকে রীতিমতো এরম যুদ্ধ করে খাওয়াতে হয়। যখনই ওকে খাওয়াই মানে ওর সাথে আমার রীতিমতো যুদ্ধ হয়। তোমরা দেখতেই পাচ্ছ কিরম বদমাশি করছে, একবার এদিক একবার ওদিক। তো কি করব, এরম যুদ্ধ করেই এখন ওকে খাওয়াচ্ছি। তো খাওয়া দাওয়ার পর তো ওকে এরপরে আমি একটু ঘুম পাড়িয়ে দেবো। তো দেখো ঘুমিয়েও পড়েছে। আর ঘুম পাড়াবার পর আমি ওখানে একটু চান টান করে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। যেহেতু অপারেশনের পরে তো অনেক দিন চান করতে পারবো না, ওই জন্য সেদিনকে একটু ভালো করে চান করেছি। আর এই দেখো এখানে ততক্ষণে মামুনির তরকারি হয়েও গেছে, আর আমি রুটি খেতে যাবো প্রথমেই বলেছিলাম। দুধ কমবে না, ঠিক আছে? দুধ কমবে না, ঠিক আছে? খেয়ে নেবে, খেয়ে নেবে তো? প্রমিস করো দুধ কমবে না। হ্যাঁ, খেয়ে নেবে, প্রমিস করো। হ্যাঁ, প্রমিস করেছে। দুধ কমবে না, খেয়ে নেবে, কানবে না, ঠিক আছে? প্রমিস? তুমি তো স্ট্রং, তুমি স্ট্রং তো, আমার স্ট্রং বাবা তো তুমি। হ্যাঁ, মাম্মা তো কালকে চলে আসবে। ও ও ও তারপরে তো খাওয়া দাওয়া হওয়ার পর আমরা তিনজনে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, আমি বাপি আর ও, যেহেতু বাপিও যাবে আমাদের সাথে। তো তারপরে এখানে ঠাকুর নমস্কার করে নিচে গেলাম। নিচে গিয়ে এখানে মামুনি বাপিকে একটু নমস্কার করলাম। যাই হোক, একটা অপারেশন তো বড়দের আশীর্বাদ নেওয়াটা খুব দরকার। তো এখানে তারপর মামুনি বলছিল তুই ভয় পাবি না, মনে জোর রাখবি। অ্যাকচুয়ালি আমার অতটা টেনশন হচ্ছিল না, কারণ কি একবার যেহেতু ওটি হয়ে গেছে আমার সিজারের সময়, ওই জন্য অতটা টেনশন হচ্ছিল না। তো তাও একটু একটু টেনশন হচ্ছিল, একদমই মিথ্যে কথা বলে লাভ নেই যে টেনশন হচ্ছিল তা নয়। তো যাই হোক, তারপরে আমাদের দেরি হয়ে যাচ্ছিল, তাড়াহুড়ো করে বেরোচ্ছিলাম, কারণ তোমরা সবাই জানো একটা মানে নার্সিংহোমে ভর্তি হতে গেলে কতগুলো ফর্মালিটি থাকে, তারপর ভর্তি নেয়, কত কি ফিল আপ থাকে। তো আমরা এখানে তিনজন যাচ্ছি, এই যে বাপি স্কুটিতে যাচ্ছে, আমি আর ও বাইকে যাচ্ছি, আর আমার বাবা একদম ডাইরেক্ট নার্সিংহোমে চলে যাবে। আমার মা আসতে পারবে না, যেহেতু সেদিন ছিল সংক্রান্তি, ইতু পুজো। যারা ঘটি তারা নিশ্চয়ই সবাই জানো যে 16 তারিখ ছিল ইতু ঠাকুর ভাসান, সেদিনও পুজো ছিল। তো ওই জন্য মা আসতে পারেনি। আর এই দেখো সেদিনও না বাড়িতে একটু ঝামেলা হয়েছে, মানে বাপি মামুনি আর ও বলছিল 4 চাকা করেই যাবো ভর্তি করতে। তো দেখেছো কি, আমি বারণ করেছিলাম যে না, আমি 4 চাকাতে যাবোই না, আমি 2 চাকাতেই যাব। কেন 2 চাকা করে এসেছি তোমরা দেখতেই পেলে। রেল গেট সবসময় এখানে পড়েই থাকে, সাঁতরাগাছি বেতো রেল গেট, এটা সব সময় পড়েই থাকে। আর পড়ে থাকা মানে 2-3 মানে 5-10 মিনিটের জন্য, 10 মিনিট তো তাও ভুল বলছি, 15-20 মিনিট তো পড়ে থাকবেই। আর 15-20 মিনিট পড়ে থাকা মানে ওখানে দাঁড়িয়ে থাকা। আর 2 চাকাতে তো তোমরা দেখলে পড়ে থাকলেও অসুবিধা নেই, পাশ দিয়ে চলে আসতে পারবো। আর আমার তো কোনো সেরকম জ্বালা যন্ত্রণা কিছু ছিল না, আমি পুরো ফুল ফিটই ছিলাম। ওই জন্য বলছি আমি 2 চাকাতে করেই ভর্তি হতে যাব। নয় সেরকম হলে আসার দিন তোমরা আমাকে নয় তোমার 4 চাকাতে করে নিয়ে এসো, সেই নিয়ে একটু ঝামেলা হয়েছে। তো যাই হোক, বাদ দাও। দেখো কথা বলতে বলতে আমরা চলেও এসেছি। ওই দেখো আমাদের নার্সিংহোমটা, আর নার্সিংহোমটা ছিল না একদম ডোমজুড়ের স্টেডিয়ামের উল্টো দিকেই। আর এই নার্সিংহোমে ভর্তি হওয়ার আর একটা কারণ আছে, আমার কাকা শ্বশুরের মেয়ে এইখানের মানে নার্স।
তো ওই জন্য আরও এখানে ভর্তি হয়েছি। আর ও দিদিভাই না এখানে ওটিতে থাকে, মানে যখনই ওটি হয় তখনই দিদিভাই ভেতরে থাকে। আর নার্সিংহোমটা বাইরেটা দেখলে একটা কী সুন্দর মন্দির রয়েছে। তো যাই হোক, ভেতরে তো ঢুকে গেছি, ও রিসেপশানে এখানে কথা বলছে। তো বলার পর তোমরা তো জানোই এখানে কিছু ফর্ম থাকে, ফিল আপ করতে হয়, আর ওকে ফিল আপ করতে দিয়েছিল। ও ফিল আপ করতে গিয়ে এত টেনশন হচ্ছিল যে ও আর এত নার্ভাস হয়ে গেছে যে ওর নিজের নামের বানানটাই ও ভুলে গেছে। তো ওই জন্য আমি ফিল আপ করে দিলাম, তোমরা দেখতেই পেলে। তো তারপরে যে ও হাজব্যান্ড, তো সেই হিসাবে যে ওকে একটু তো সই করতেই হতো, শৈশাবত ছিল হাজব্যান্ড হিসাবে। তো সেই সইগুলোই ও করছিল। আর ও না একটু এমনি একটু ভয় পায় এই নার্সিংহোম, হসপিটাল, ডাক্তার, অপারেশন, ও খুবই ভয় পায় আর নার্ভাসও হয়ে থাকে। তো আর কি করা যাবে, যাই হোক। তারপর তো আমাকে বেড দিয়ে দিয়েছে, বেড নাম্বার দিয়ে দিয়েছিলো। আমার বেশি ছিল না, ওপরে একতলাতেই বেড ছিল। তো যেহেতু আমি পেশেন্ট, ওই জন্য আমাকে লিফটে করেই তুলতে, মানে লিফটে করেই পাঠিয়েছে। আর এখানে এত খারাপ লাগছিলো না, লিফটে ওখানে নার্সিংহোমের নিয়ম ছিল যে পেশেন্ট আর পেশেন্টের সাথে একজন যেতে পারবে। তো যেহেতু ও আমার হাজব্যান্ড, তাই সেই জন্য আমাকে আর হাজব্যান্ডকেই লিফটে অ্যালাউ করেছে। আর বাপিকে সিঁড়ি দিয়ে যেতে হয়েছে। তখন এত খারাপ লাগছিলো, বাপিরই মানে বয়স হয়েছে, বাপির লিফটে যাওয়ার কথা ছিল, বাপিকে যেতে হচ্ছে হেঁটে, আর আমরা যাচ্ছি মানে লিফটে করে। আমার খুবই খারাপ লাগছিলো। তো যাই হোক, কিছু করার নেই। তো দেখো, কথা বলতে বলতে একতলাতে চলে এসেছি। আর এই ঘরটার ভেতরে আমার ছিল বেড। তো তোমাদেরকে আমি বেডটা পরে দেখাচ্ছি। বেডটা এত সুন্দর ছিল না, মানে একদম জানলার ধারে, যে কে আসছে না আসছে সবটাই দেখা যাবে। তো ওই জন্য আমারও খুব পছন্দও হয়েছিল। বেডটা একদম ধারে দিয়েছিল, জানলার ধারে। আর এখান থেকে বসে বসে স্টেডিয়ামটাও পুরো দেখা যাচ্ছিল। তো যাই হোক, তারপরে দেখো এখানে আমার পাশে আরেকজন ছিল, বয়স্ক মানুষ। ওনারও কিছু একটা প্রবলেম হয়েছিল, ওই জন্য ভর্তি হয়েছিল। আর এই দেখো, বাপি এখন সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে ওপরে এলো। তো আমি বাপিকে বলছিলাম তুমি বাড়ি চলে যাও, বেকার বেকার এখানে থেকে কোনো লাভ নেই। আর ফর্মালিটি যা আছে আরও কিছু বাকি, সেটা ওই ফিল আপ করবে। তো এখানে ওই জন্য বাপিকে বলার পর বাপি চলে যাচ্ছে। তোমাদেরকে তো আগেই বললাম একদম জানলার ধারে দিয়েছে, কে আসছে না আসছে সবটাই দেখা যাবে। তো ওই জন্য দেখো এখন বাপি চলে যাচ্ছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আর ওই দেখো অপোজিটে রাস্তাতেই কিন্তু স্টেডিয়াম। আসলে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না ভালো করে, যেহেতু জুম করা আছে। পরে আর একদিন কোনো ভিডিওতে নয় তোমাদেরকে দেখাবো স্টেডিয়ামটা। আর বাপি চলে গেল, ও ও আবার নার্সিংহোমে আসছে, যেহেতু এখনও কিছু বাকি ছিল হয়তো ফর্মালিটি। তো এখনও আমার সামনে বসে আছে। ওকে বলেছিল নার্সিংহোম থেকে যতক্ষণ না ওনারা বলবে ততক্ষণ যেন হাজব্যান্ড বাড়ি না যায়। তো যাই হোক, তারপরে ওকে ডেকেছিল নিচে কিছু হয়তো ফর্মালিটির জন্য। তো ও গেছিলো, ততক্ষণে আমার এখানে ড্রেস পরিয়ে দিয়েছে, স্যালাইন করে দিয়েছে, চুলও বেঁধে দিয়েছে। তো যাই হোক, তারপরে এখানে তো ও চলে গেল, ওকে তো আর থাকতে দেয়নি, বলেছিল চলে যেতে। তো আমার এই খবরটা পেয়ে আমার কাকা শ্বশুরও এসেছিলো। ওই দেখো, কাকা শ্বশুরের সাথে একটু নিচে দাঁড়িয়ে গল্প করছিল। দেখো, কাকা শ্বশুরও আমাকে টাটা করছে। তো যাই হোক, তারপরে এখানে বেকার বসেছিলাম। আর ফোনটা আমাকে অ্যালাউ করেছিল, যেহেতু আমার ওটি হয়নি তখনও, ওটির আগে অবধি অ্যালাউ করেছিল, ওটির পরে আর অ্যালাউ করেনি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো বিকাল হয়ে গেছে, বাবা এসছে, তখন বাজে 4টে, ভিজিটিং আওয়ার্স ছিল তখন। মা তো আসতে পারবে না, তোমাদেরকে তো আগেই বললাম, যেহেতু সেদিনকে ইতু পুজো ছিল। আর এই দেখো আমার ননদ, যে ননদ আমাদের মানে সবসময় ওখানে ওটিতে থাকে, নার্সিংহোমের নার্স। তো এখানে আমার একটু হাসি পাচ্ছিল, আসলে সবাই বলবে যে ও অপারেশনে যাচ্ছে, হাসছে কেন। অ্যাকচুয়ালি এখানে ও যখন ভিডিও করছিল সবাই হাসছিল, বলছে হ্যাঁ অপারেশনে যাচ্ছে তুমি ভিডিও করছো। তো ওনারা তো জানে না যে আমি এটা ইউটিউব চ্যানেলে দেবো। তো যাই হোক, তখনও আমার একটু একটু টেনশন হচ্ছিলো। যখন হাসছিলাম তখন অতটা টেনশন হচ্ছিলো না, যখন নিয়ে যাচ্ছে তখন একটু একটু টেনশন হচ্ছিলো। একটু তো টেনশন হয়ই, হয় না বললে তো মিথ্যে কথা বলা হবে, একটু টেনশন হচ্ছিলো। তো যাই হোক, কিছু করার নেই, আমাকে এটা অপারেশন করতেই হতো, মানে অপারেশন ছাড়া কোনো বিকল্প কোনো উপায় ছিল না। তো যাই হোক, তারপরে তো আমার অপারেশনে নিয়ে গেল, অপারেশন হয়ে গেছে প্রায় 1 ঘন্টা, ঠিক নয় 1 ঘন্টা কাছাকাছি অপারেশন হয়েছে, আমি বাবার মুখে শুনেছি। তো দেখো আমাকে নিয়ে আসছে। আর কি বলো তো, সিজারে যেরকম মানে অর্ধেক অবশ করে, আর এইটার সময় কিন্তু আমাকে পুরো ফুল অজ্ঞান করেছিল, আমি কিছু টেরই পাইনি, আমি বুঝতেও পারিনি। আমি শুয়েছি আর সঙ্গে সঙ্গে আমাকে স্যালাইনের ভেতরে একটা ইঞ্জেকশান পুশ করেছে, তারপরে আমি অজ্ঞান হয়ে গেছি। তারপরে এইখানে আমার মানে তখন যে সেন্স ছিল, মানে একটু হালকা হালকা সেন্স ছিল, আমি চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু কানটা আমার একটু মানে সজাগ ছিল। খালি বাবা আমার মাথায় হাত বুলিয়ে বলল, পলি আমি যাচ্ছি, ভালোভাবে থাক, কালকে আবার মাকে নিয়ে আসবো, এই কথাটা শুনতে পেয়েছি। বাপি বলল যে পল্লবী আমি যাচ্ছি, সাবধানে থাকবি, ও বলল, কথাগুলো আমি কানে শুনতে পাচ্ছি, কিন্তু
সেরকম চোখে মানে তাকিয়ে করার মতো জ্ঞান ছিল না। তারপর তো বেডে দিয়েছে, অক্সিজেন মাস্কও লাগিয়ে দিয়েছে। তো তার পরের দিনই 16 তারিখ অপারেশন হয়েছে, 17 তারিখে আমাকে ছুটি দিয়ে দিয়েছে বিকালবেলা। কারণ যেহেতু আমার পুরো শরীর ফুল ফিট ছিল আর ডাক্তারকে বলেছিলাম আমার ছোটো বেবি আছে, ওই জন্য ডাক্তার ছুটি দিয়ে দিয়েছে। তো আমাকে ওপর থেকে নিচে নামাতে ততক্ষণে যেগুলো যা পেমেন্ট থাকে, ফর্মালিটি থাকে, সেগুলো আমার হাজব্যান্ড করছিল। তো তারপরে এনারাই আমাকে একদম গাড়ি অবধি পৌঁছে দিয়েছে। আর আমি কিন্তু অপারেশনের পর গেছিলাম আমার শ্বশুরবাড়িতেই ছিলাম মানে যেদিন গেছিলাম সেদিনটা শ্বশুরবাড়িতেই ছিলাম। আর তার পরের দিন আমি বাড়ি চলে এসেছি, মানে আমার বাবার বাড়ি। আর এই দেখো মা আমাকে দেখতে এসছে, একবারে ছুটি হয়ে গেছে, একবারে মানে ওর গাড়িতে করেই বাড়ি চলে এসেছি। আর এখন কিন্তু আমি আমার বাবার বাড়িতেই আছি। তো আমার ওটি জার্নিটা ছিল এইরকমই। তো আমি এখন কিন্তু পুরো ফুল ফিট। টাটা।